ইনায়াকে নিয়ে আসার সময় রিমি দেখল তখনও ওর চোখের পানি টলটল করছে, শরীরও থরথর করে কাঁপছিল। রিমি বেশ কড়া গলায় জিজ্ঞেস করলো, তোর সমস্যাটা কি ইনায়া? এই ছেলেটা তোকে এভাবে বিরক্ত করছিল আর তুই চুপচাপ শুনলি, কেন কিছু বললি না ওকে? ইনায়া ভেজা গলায় আফসোসের স্বরে বলল, আমি ওর এই আচরণ দেখে একদম চমকে উঠছিলাম রে। সাবেন যে এভাবে সিনিয়রদের সাথে পড়ার বিষয় নিয়ে কথা বলাটাকে কুরুচিপূর্ণভাবে তুলে ধরবে আমি ভাবিনি। সত্যি রিমি, আমার এখন নিজের উপরই ঘৃণা হচ্ছে যে এমন একটা নিচু মনের মানুষকে আমি একসময় পছন্দ করেছিলাম। রিমি একটা দীর্ঘশ্বাস ফেলে ইনায়ের কাঁধে হাত রাখলো। ওর কণ্ঠস্বর এবার কিছুটা নরম হলো। যা হবার হয়েছে, ওসব ভেবে এখন আর লাভ নেই। তবে একটা কথা মনে রাখবি, এই ধরনের ছেলেদের ক্ষেত্রে তোর নীরবতাই ওদের সবচেয়ে বড় অস্ত্র। তুই যত চুপ থাকবি ও তত বেশি সুযোগ পাবে। এরপর যদি ও তোকে উত্ত্যক্ত করার চেষ্টা করে তবে এক চুলও ছাড় দিবি না। ইনায়াকে রিমি সর্বক্ষেত্রে সাহস জোগানোর সম্পূর্ণ চেষ্টা করে। ওর মন খারাপ ছিল বলে ওকে নিয়ে একটু ঘোরাঘুরিও করেছে, পরে ইনায়ার মনটা একটু ভালো হয়েছিল। বাসায় ফেরার পর রিমির জন্য বিশ্রামের অবকাশ ছিল না। সৌরভী বেগম কেনাকাটার জন্য তৈরি হয়েছিলেন। রিমির এই রিসেপশন বা জাঁকজমক নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই। কেনাকাটা করতে গিয়ে ওর মনে কোনো অনুভূতি যেন কাজ করছিল না। সৌরভী বেগম শাড়ি বা গহনা যেটাতে হাত দিচ্ছিল, রিমি কেবল স্লান হেসে সায় দিচ্ছিল। ওর নিজের কোনো পছন্দ অপছন্দ যেন উবে গেছে। পরে শাশুড়ির পছন্দের কিছু জিনিসই কিনেছে। কয়েক ঘন্টা ধরে মার্কেটে ঘোরাঘুরির পর ক্লান্তিতে ওর শরীর ভেঙে আসছিল। বাসায় ফিরে রিমি রাতের খাবার না খেয়ে ঘরে ঢুকে সব লাইট বন্ধ করে শুয়ে পড়ল। অন্ধকার ঘরে নিস্তব্ধতা যেন ওকে কিছুটা শান্তি দিচ্ছিল। কতক্ষণ ঘুমিয়েছে ও জানে না। হুট করে চোখের উপর তীব্র আলোর ঝিলিক পড়তে রিমি কাঁচা ঘুমটা ভেঙে গেল। চোখ কষলে তাকিয়ে দেখলো আরশান ঘরে ঢুকেছে। লোকটা মাত্র অফিস থেকে ফিরেছে বোধহয়। রিমি বিরক্ত হয়ে আবার পাশ ফিরে শুলো এবং অস্পষ্ট স্বরে বলল, আমাকে একটু ঘুমোতে দিন, লাইটটা নিভিয়ে দিন। আরশান রিমির অভিযোগ যেন কানেই নিল না। ওর নিজের মতো টাই খুলতে খুলতে ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গেল। রিমি মেজাজ গরম করে মাথার কাছে পড়ে থাকা তোয়ালেটা টেনে নিজের মুখের উপর দিয়ে শুয়ে রইল, যেন আলোটা ওর বিরক্তি না বাড়াতে পারে। আরশান হঠাৎ লক্ষ্য করলো রকিং চেয়ারের উপর বেশ কিছু প্যাকেট পড়ে আছে। ও কৌতূহলবশত প্যাকেটগুলো খুলে একটা গাঢ় মেরুন রঙের শাড়ি বের করে দেখল। শাড়িটা উল্টে পাল্টে দেখে আরশান রিমির দিকে তাকালো। আই ডোন্ট থিঙ্ক দিস সুইটস ইউর টেস্টি রিমি। আর এই রঙটা তো তোমার পছন্দ হওয়ার কথা না। কে কিনে দিয়েছে এটা? রিমি তোয়ালেটা না সরিয়ে চাপা গলায় উত্তর দিল, আন্টির পছন্দটা। উনি অনেক শখ করে কিনেছেন, আমারও ভালো লেগেছে। আরশানের বিরক্তিবার চরমে পৌঁছালো। ও দ্রুত পায়ে রিমির কাছে এসে ঝটকা দিয়ে ওর মুখের উপর থেকে তোয়ালেটা সরিয়ে দিল। রিমির এলোমেলো চুলার ঘুমের ঘরে লাল হয়ে থাকা চোখের দিকে তাকিয়ে ও বেশ কড়া স্বরে বলল, ইজ দিস রিসেপশন ফর ইউ অর ফর আম্মু? তুমি তাহলে সঙ্গে গিয়েছিলে কি করতে? রিমি এবার বিরক্ত হয়ে ধরফর করে বিছানায় উঠে বসলো। চুলে হাত দিয়ে ঠিক করতে করতে রাগী গলায় বলল, আজব তো আপনি। আন্টির পছন্দের জিনিসে আমার কোনো সমস্যা নেই, সেখানে আপনারা তো সমস্যা কেন? আমি ক্লান্ত, আমাকে ঘুমোতে দিন। আরশান রিমির খুব কাছে ঝুঁকে এলো। ওর স্থির চোখ দুটো রিমির উপর নিবদ্ধ করে ও অত্যন্ত দৃঢ়তার সাথে বলল, বিকজ ইটস নট ইয়োর্স। আমি চাই তুমি এখন থেকে সেই সবই করো যা তোমার পছন্দ। ড্রেস হোক বা অন্য কিছু, সব কিছু এখন থেকে নিজের পছন্দ করবে। কিন্তু আন্টির পছন্দে তো আমি খারাপ কিছু দেখছি না। আপনি তো এত রিয়াক্ট কেন করছেন? উনি তো শখ করেই। তোমাকে কেউ যখন কিছু গিফট দেবে সেটা আলাদা কথা, কিন্তু তোমাকে স্পেশালি নিয়ে যাওয়া হয়েছে। তুমি তোমার শখের জিনিস কিনবে, কিন্তু পছন্দ না হলে ফেরত আসবে। কেউ তোমাকে জোর করবে না। ডোন্ট লেট
anyone impose their choice on you easily. Not even my mother. I went to see the real Rimi, not a shadow of someone else's প্রেফারেন্স। আসানের এই অপ্রত্যাশিত কথায় রিমির বাকশক্তি যেন হারিয়ে গেল। লোকটা একদিকে যেমন ওকে জোর করে নিজের জীবনে আটকে রেখেছে, অন্যদিকে ঠিক ততটাই তীব্রভাবে ওর ব্যক্তিগত পছন্দ আর সতর্কতা রক্ষা করতে চাইছে। আরশানের এই বৈপরীত্যে রিমিকে এক গোলকধাঁধায় ফেলে দেয়। লোকটা ঠিক কী চায়? ওর স্বাধীনতা কেড়ে নিতে, নাকি ওকে এক নতুন আত্মবিশ্বাসের সাথে গড়তে? রিমির অভিমানগুলো যেন মাঝে মাঝে আরশানের এই অদ্ভুত শাসনের আড়ালে চাপা পড়ে যায়। রিমির মনের ভিতরে এক অজানা সন্দেহটা দানা বেঁধে উঠল। ও বিছানা থেকে নেমে আরশানের মুখোমুখি দাঁড়িয়ে সোজাসুজি প্রশ্ন করল, আপনার মতিগতি আমি একদম বুঝতে পারি না। একদিকে আপনি আমাকে নিজের মর্জি মতো খাঁচায় বন্দি করে রাখবেন, আবার অন্যদিকে বড় বড় কথা বলছেন যে আমি যেন স্বাধীনভাবে নিজের পছন্দ বেছে নেই। এই দুটো কি একসাথে সম্ভব? আপনি কি এভাবে আমাকে বিভ্রান্ত করে নিজের মনে ভালো মানুষ সাজার চেষ্টা করছেন? আরশান তখন নিজের শার্টের বোতাম খুলছিল। রিমির কথা শুনে ওর হাত দুটো স্থির হলো। ও শার্টটা খুলে ড্রয়ারের ওপর রাখলো। ওর সুগঠিত প্রশস্ত বুক আর পেশিবহুল কাঁধের উপর নীলচে ডিম লাইটের আলো পড়ে এক রহস্যময় ছায়ার সৃষ্টি করেছে। ও রিমির দিকে এক পা এগিয়ে এলো। ওর ঠোঁটে সেই অতি পরিচিত বাঁকা অথচ মারাত্মক আকর্ষণীয় হাসিটা ফুটে উঠল। ও রিমির খুব কাছে এসে নিচু স্বরে বলল, ইয়েস আই উইল কিপ ইউ ইন মাই কেজ, বাট আই উইল গিভ ইউ দ্য স্কাই টু ইটস অ্যান ইনভাইটেড কনসেপ্ট ইজ নট ইট। আরশানের এই অর্ধনগ্ন বলিষ্ঠ দেহের উপস্থিতি আর ওই কণ্ঠস্বরের নেশায় রিমি মুহূর্তের জন্য থমকে গেল। ওর দৃষ্টি আটকে রইল আরশানের উন্মুক্ত বুকের দিকে। নিজেকে সামলে নিয়ে দ্রুত চোখ নামিয়ে ফেলল ও। রিমির বুক তখন ধড়ফড় করছে। ও তুতলাতে তুতলাতে বলল, আচ্ছা হয়েছে, অনেক জ্ঞান দিয়েছেন, এবার যান তো, ফ্রেশ হয়ে আসুন। আরশান যেন আজ অন্য কোনো মুডে আছে। ওর রিমির কথা শুনে চলে যাওয়া তো দূরে থাক, উল্টো রিমির কোমরে দুই হাত দিয়ে এক ঝটকায় ওকে পাজা কোলে করে তুলে নিল। রিমি একদম অপ্রস্তুত ছিল এমন কিছুর জন্য। ও ভয়ে আর বিস্ময়ে আরশানের গলা জড়িয়ে ধরে চেঁচিয়ে উঠল, এই কি করছেন কি? আমাকে কোলে তুললেন কেন? নামান বলছি। আরশান রিমির চেঁচামেচিতে বিন্দুমাত্র বিচলিত হলো না। ও বাথরুমের দিকে হাঁটতে হাঁটতে শান্ত স্বরে বলল, বাইরে প্রচণ্ড গরম পড়েছে, তোমারও আমার সাথে আর একবার ফ্রেশ হওয়া উচিত। রিমি হাত পা ছুড়ে প্রতিবাদ করতে লাগলো, আরে আমি ফ্রেশ হয়েছি তো, আমার একদম দরকার নেই, আপনি আমাকে নামাবেন কি না? আরশান বাথরুমের দরজার কাছে পৌঁছে রিমির চোখের দিকে তাকিয়ে একটা চোখ টিপে দিল। দুষ্টুমি মেশানো স্বরে বলল, বাট আই ইনসিস্ট সুইট হার্ট, আমি চাই তুমি আবারও ফ্রেশ হও আমার সাথে। রিমির ভিতর এখন আর আগের মতো সেই জমাটবদ্ধ ভয় নেই, বরং আরশানের এই একগুঁয়েমিতে ও তেলে বেগুনে জ্বলে উঠল। এই লোকটা কি সবসময় নিজের মর্জি মতোই চলবে? এর জন্যে কি একটু বিশ্রামও নেওয়া যাবে না? রিমির আগের চোটে কিছু না ভেবেই আরশানের গলার ঠিক পাশে কাঁধের একটু উপরে সজোরে কামড় বসিয়ে দিল। ও এতটাই জোরে কামড় দিয়েছে যে ওর দাঁতের পাটি আরশানের চামড়ায় বসে গেল। ও চাইছিল আরশান ব্যথা পেয়ে ওকে ছেড়ে দিক, কিন্তু ফলাফল হলো উল্টো। আরশান ব্যথায় আর্তনাদ তো করলই না, বরং ওর ঠোঁটের হাসিটা আরও চওড়া হলো। ও এবার রিমির চোখের দিকে তাকালো। আরশানের চোখে এখন এক ধরনের পৈশাচিক আনন্দ আর কামনার ঝিলিক। ও রিমির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ওয়াও, আমার বউটা যে পুরো উইল্ড ক্যাট সেটা তো জানা ছিল না। ইউ মেকড মি, এই দাগটা সহজে যাবে না। তা যখন তুমি শুরুই করেছ, তখন আমারও তো প্রতিদানে কিছু করা দরকার, তাই না? আরশানের কথা শুনে রিমির শির দ্বারা বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। ও বুঝতে পারল
রাগের মাথায় ও মারাত্মক এক ভুল করে ফেলেছে। আরশানকে দমাতে গিয়ে ও আসলে পুরুষটাকে উস্কে দিয়েছে। আরশানের চোখের এই তীব্র চাহনি দেখে রিমির বুক এখন দুরু দুরু কাঁপছে। ও এখন কিভাবে এই জংলি বাঘের হাত থেকে নিজেকে বাঁচাবে? বাথরুমের দরজাটা আরশান নিজের পা দিয়ে ঠেলে বন্ধ করে দিল। ভেতরের আলোটা আরও উজ্জ্বল, আর রিমির পালানোর পথ এখন পুরোপুরি বন্ধ। রিসেপশনের বাকি আর মাত্র 2 দিন। এর মধ্যেই হুট করে এক বিকেলে আরশানের বড় ফুপু আর ফুফাতো বোন নীরা এসে উপস্থিত হলো। আরাফাত সাহেব সোফায় বসেছিলেন। ফুপু সোফায় ধপ করে বসে কোনো ভনিতা ছাড়াই আক্রমণাত্মক সুরে বললেন, আমি তো আগেই বলেছিলাম ভাইজান, বাইরের একটা ছন্নছাড়া মেয়েকে এভাবে বাড়ির ভিতরে আশ্রয় দিও না। দেখলে তো কি হলো, আমাদের আরশানের মতো ছেলেটাকে কিভাবে পটিয়ে নিজের কবজায় করে ফেললো। এই ধরনের মেয়েদের চরিত্র তো আমার জানাই আছে। আরাফাত সাহেব অস্বস্তিতে পড়লেন। দীর্ঘশ্বাস ফেলে নিচু স্বরে বললেন, এখন এসব বলে কি হবে, যা হওয়ার হয়ে গেছে। আর রিমি মেয়ে হিসাবে মন্দ নয়। ফুপু তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, ভালো তো হবেই। নিজের আখের গুছাতে ভালো মানুষের মুখোশ পড়তে হয় সেটা ও ভালো করেই জানে। আমার এই নীরা আরশানের জন্য কতটা উপযুক্ত ছিল তা কি তুমি জানতে না? ঘরের লক্ষ্মী ঘরে থাকতো, তা না করে কোথাকার কোন অচেনা আপদকে ঘরের বউ করে আনলে। নীরা পাশে বসে মেকি দীর্ঘশ্বাস ফেলে নখ খুঁটছিল, যেন ওর খুব বড় কোনো ক্ষতি হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে রিমি আর ইনায়া ভার্সিটি থেকে ফিরল। আজ ওদের শেষ পরীক্ষা ছিল, তাই দুজনের চেহারায় একটা স্বস্তির ছাপ ছিল, যা ফুফুর কথা শুনে মুহূর্তেই মিলিয়ে গেল। রিমি ফুফুর সামনে গিয়ে বিনয়ের সাথে সালাম দিল, কিন্তু ফুফু উত্তর দেওয়া তো দূর, উল্টো মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে রইলেন। ইনায়া পরিস্থিতি বুঝতে পেরে রিমির কোনোয়ে টান দিয়ে ফিসফিস করে বলল, রিমি চল এখান থেকে। রাত বাড়ার সাথে সাথে বাড়িতে গুমোট ভাব আরও বাড়ল। ডাইনিং টেবিলে সৌরভী বেগম সবার জন্য খাবার বেড়ে দিচ্ছিলেন। রিমি নিয়ম মতো ওনাকে সাহায্য করছিল। পরিবেশটা স্বাভাবিক শান্ত। যখন খাবার দেওয়া শেষ হলো এবং রিমি নিজের জন্য চেয়ার টেনে বসতে যাবে, ঠিক তখনই ফুফু তপ্ত গলায় বলে উঠলেন, আদব কায়দা কি একদমই শেখনি বাপু? মুরব্বীরা আর বাড়ির পুরুষেরা খাওয়ার পর যে বাড়ির বউরা খায়, নাকি সেই নিয়ম তোমার ওই মডার্ন শিক্ষায় নেই? রিমির হাতটা চেয়ারের হাত হলেই থমকে গেল। এক মুহূর্তের জন্য ওর আত্মসম্মানে প্রচণ্ড আঘাত লাগলো। ও মাথা নিচু করে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ইনায়া কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু রিমি ইশারায় ওকে থামিয়ে দিল। ও চায় না ওর কারণে নতুন করে কোনো বিশৃঙ্খলা তৈরি হোক। ঠিক তখনই আরশান ডাইনিংয়ের দিকে এলো। টেবিলে এসে সবাইকে খেতে দেখে ওর চোখ আটকে গেল দাঁড়িয়ে থাকা রিমির উপর। আরশানের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। ও গম্ভীর গলায় প্রশ্ন করলো, দাঁড়িয়ে আছো কেন, বসো। ফুপু আরশানকে দেখে কিছুটা নরম হওয়ার ভান করে বলল, আরে আরশান, তুই বসে খেয়ে নে বাবা, ও তো বাড়ির বউ, আমরা খেয়ে নিলে ও পরে ধীরে সুস্থে খেলেও হবে, এটাই তো নিয়ম। আরশান ফুপুর কথার উত্তর দিল না। ও সরাসরি রিমির চোখের দিকে তাকালো। ওর চল শক্ত হয়ে এলো। ও ফুপুর দিকে না তাকিয়ে অত্যন্ত শীতল কণ্ঠে রিমিকে উদ্দেশ্য করে বলল, আই সেড সিট ডাউন রিমি। রিমি একবার ফুপুর রাগী চেহারার দিকে তাকালো। পরক্ষণেই আরশানের অনড়ভঙ্গি দেখল। আরশান এক মুহূর্ত দেরি না করে রিমির পাশের চেয়ারটা সশব্দে টেনে বের করলো এবং ওর কাঁধে হাত রেখে এক প্রকার জোর করে ওকে বসিয়ে দিল। পুরো ডাইনিং টেবিলে তখন পিনপতন নীরবতা। আরশান নিজের প্লেটে খাবার দিতে দিতে ফুপুর দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলল, সারা জীবন শুনে এসেছি তুমি নাকি দেখতে আমার দাদার মতো, কিন্তু স্বভাবটা যে আমার দাদির থেকে শিখেছ সেটা প্রকাশ করার খুব দরকার তো দেখছি না। দাদু দেখতাম আম্মার সঙ্গে এমনই করতো, তাই না আম্মু? এই কথা শুনে ফুপুর মুখটা অপমানে কালো হয়ে গেল পুরো পরিবারের সামনে। আরশান এভাবে অপমানের শিকার হবে ভাবতেই পারেনি। রিমি নিচু হয়ে বসে থাকলেও ওর মনের ভিতর এক অদ্ভুত ভালো লাগা কাজ করতে লাগলো। এই প্রথম আরশানের এই একগুঁয়েমি আর শাসনটা ওর কাছে আশ্রয়ের মতো মনে হলো। আরশান মানুষটা হয়তো জটিল, কিন্তু ওর ছায়ার নিচে দাঁড়ালে বাইরের ঝড় যেন নিমেষেই তুচ্ছ হয়ে যায়।
বিকেলের আকাশটা আজ ভারী হয়ে আছে, ভীষণ গুমোট গরম পড়েছে। সকালে ছাদে কাপড় শুকাতে দেখতে গিয়েছে, সেগুলো কি বিকেলে রিমি আনতে যায়। ছাদে পা রাখতে রিমি দেখল নীরা রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। রিমি ওকে উপেক্ষা করে কাপড়গুলো নিতে শুরু করলো, কিন্তু নিস্তব্ধতা ভাঙল নীরাই। নীরার কণ্ঠে একটা বিদ্যুপাত্মক সুর। আরশান ভাইয়ের পছন্দ অপছন্দ নিয়ে তোমার জ্ঞান কতটা রিমি? ওর ব্যাপারে কিছু না জানা থাকলে আমি তোমাকে বলতে পারি। রিমি কাপড় বাস করা থামিয়ে ধীরে সুস্থে নীরার দিকে ফিরল। ওর চোখে কোনো জড়তা নেই, বরং এক অদ্ভুত স্থিরতা। রিমি শান্ত অথচ স্পষ্ট গলায় বলল, পছন্দ অপছন্দের ব্যাপারটা সবার ব্যক্তিগত বিষয়, জরুরি না সবাইকে সব জানাতেই হবে। তোমার কাছ থেকে কোনো সেকেন্ড হ্যান্ড ইনফরমেশন নেওয়ার প্রয়োজন বোধ করছি না আমি। নীরা একটু থতমত খেয়ে গেল, তবে দমে না গিয়ে বলল, সেকেন্ড হ্যান্ড ইনফরমেশন? আরশান ভাইয়ের কফিতে ঠিক কতটা চিনি লাগে, ও কোন ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করে, কি খাবার ওর পছন্দ, কি অপছন্দ, এই ছোট ছোট জিনিসগুলো আমি জানি। আমি নিশ্চিত তুমি এসবের কিছুই জানো না। আরশান ভাইকে আমি কতটা পছন্দ করি সে বিষয়েও তোমার ধারণা নেই। উনিও আমাকে পছন্দ করে, আর তুমি না এলে হয়তো আমাদের এতদিনে বিয়ে হয়ে যেত। নীরার কথায় রিমি উত্তর দিল না, কারণ এই মেয়ের যে আরশানের প্রতি বা ওর বিষয়ে দুর্বলতা আছে সেটা রিমি বুঝেছে। কিন্তু আরশান তো নিজের বিষয়ে সহজে কিছু প্রকাশ করে না। তাহলে এই মেয়ে এত কিছু কিভাবে জানে? নীরা আরও কিছু বলছিল। আরশান সম্পর্কে অনেক ছোট্ট বিষয় ও জানে, এমনকি ছোটবেলার কিছু কাহিনীও বলল। আবার নীরা এমন কথাও বলেছে যে আরশান হয়তো ওকে দয়া করে বিয়ে করেছে। এসব শুনে রিমির এই মুহূর্তে বিরক্ত লাগছিল, কারণ ওর মনে হচ্ছিল নীরা ওকে বোঝাতে চাইছে যে ওদের দুজনের মাঝখানে রিমি হঠাৎ চলে এসেছে। রিমি আর এখানে না দাঁড়িয়ে গটগট করে ছাদ থেকে নেমে এলো। তখন মুখ শক্ত রাখলেও ঘরের ভিতর ঢুকতেই ওর মনের ভিতর এক তোলপাড় শুরু হলো। সত্যিই কি তবে আরশানও নীরাকে পছন্দ করে? নীরা তো প্রতিটি অভ্যাস জানে কিভাবে, নিশ্চয়ই আরশানই জানিয়েছে। হঠাৎ রিমির মনে হলো যেন ও তৃতীয় ব্যক্তি হয়ে ওদের মধ্যে ঢুকে পড়েছে। সন্ধ্যা হওয়ায় কিছুক্ষণ আগে রিমি রান্নাঘরে এসেছিল কিছু খেতে। খেয়েই পড়ার টেবিলে বসবে। ইদানিং পড়াশোনায় বিশেষ মন বসে না মেয়েটার। সারাক্ষণ মাথায় অনেক উল্টাপাল্টা ভাবনা ঘুরপাক খায়। পড়তে বসলেও আরশানের বলা অদ্ভুত কথা ও আচরণগুলো মনে পড়ে। তাই আরশান যতক্ষণ বাসায় না থাকে এই সুযোগে পড়ায় মনোযোগ দেওয়ার আপ্রাণ চেষ্টা করে মেয়েটা। তো রান্নাঘর থেকেই হঠাৎ ফুপুর ককর্ষ ডাক শুনতে পেল। এই যে মেয়ে, বলি একাই খাবে নাকি আমাদেরও কিছু খাওয়াবে? রিমি তখন দ্রুত এক কাপ চা বানিয়ে নিয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখল ফুপু সোফায় ঝাঁকিয়ে বসে আছেন। ওনার সামনে বড় একটা কার্টন আরশানকে দিয়ে। সকালে আরাফাত সাহেব এগুলো বের করেছিলেন মোছানোর জন্য, মুছে ক্যাবিনেটে সাজিয়ে রাখবেন। এগুলো আরশানের দাদির আমলের ভারী সব পিতল আর দামি পাথরের শোপিস। রিমি ফুপুর হাতে চায়ের কাপ দিতেই ফুপু ওর দিকে তাকিয়ে আদেশের স্বরে বললেন, এই যে দেখো, এগুলো আমার মায়ের জিনিস, বুঝেছ? দেওয়াল ক্যাবিনেটের উপরের তাকে এই ভারী শোপিসগুলো সাজিয়ে রাখতে হবে। তুমি তো লম্বা আছো, নাও এগুলো সব উপরে তুলে দাও তো দেখি। কিন্তু এগুলো তো আঙ্কেল বলেছিল পরে কাজ ফেলে রেখে লাভ নেই, পরে পরে করে আর গুছানো হবে না, তুমিই রেখে দাও। রিমি তখন বিনীত স্বরে বলল, ফুপু আমি এখন একটু পড়তে বসবো, কাল সকালে কি এগুলো গুছিয়ে দেব? পড়ার দোহাই দিলেই কি ঘরের কাজ বন্ধ থাকবে? একটু হাত চালাতে তো আলসেমি কিসের? এবারের বড় বউ হতে হলে সংসারের জিনিসের মর্যাদা বুঝতে হবে। যাও, যা বলছি করো। রিমি দেখল ফুপু নাছোড়বান্দা। এই অবস্থায় কথা বাড়ালে অশান্তি আরও বাড়বে। ও কোনো তর্ক না করে নিঃশব্দে ক্যাবিনেটের সামনে গিয়ে দাঁড়ালো। শোপিসগুলো এক একটা বেশ ওজনে ভারী। ও এক হাত দিয়ে ক্যাবিনেট ধরে অন্য হাতে একটা তীক্ষ্ণ পাথরের কারুকাজ করা শোপিস উপরে তুলতে গেল। উপরের তাকে হাত পৌঁছানো কষ্টকর ছিল,
তার উপর পাথরটা ছিল বেশ পিচ্ছিল। ফুপু নিচ থেকে অনবরত তাড়া দিচ্ছিল, একটু তাড়াতাড়ি হাত চালাও মেয়ে। হঠাৎ শোপিসটা ভারসাম্য হারিয়ে গেল। পাথরটা রিমির হাত ফসকে যাওয়ার সময় সেটির একদিকে সোচালো অংশ রিমির হাতের তালুতে সজোরে আঁচড় কেটে বসে গেল। যন্ত্রণায় রিমির হাত কেঁপে উঠল এবং পাথরটা নিচে পড়ে সশব্দে ভেঙে চুরমার হয়ে গেল। উফ! যন্ত্রণায় রিমির মুখ দিয়ে একটা গঙ্গানি বেরিয়ে এলো। হাতের তালু চিরে দরদর করে রক্ত পড়তে শুরু করলো। ভারী কিছু ভাঙার আওয়াজ শুনে সুরভি বেগম ঘর থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলেন। ফুপু সুযোগ পেয়ে তখন বলে উঠলেন, দেখলে ভাবি, তোমার বউয়ের কাজের সিঁড়ি দেখো। দামি জিনিসটা তো ভাঙলই, এখন রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে বসে আছে। একটু কাজ দিলে হাত কেটে যায় নবাবজাদি আর কাকে বলে। নীরা, আয় তোমা, তুই একটু হাত লাগা দেখ, ওরে দিয়ে কিচ্ছু হবে না। সুরভি বেগম রিমির রক্তাক্ত হাত দেখে আঁতকে উঠলেন। এ কি রিমি, অনেকটা কেটে গেছে তো। নীরা যেন এই সুযোগতেই উৎ পেতেছিল। ও খুব চটপটে ভঙ্গিতে স্টিলের ময়ে উঠে বাকি শোপিসগুলো সাজিয়ে ফেলল। ফুপু তৃপ্তির হাসি হেসে সুরভি বেগমকে শুনিয়ে বলতে লাগলেন, দেখেছো ভাবি, একেই বলে কাজের হাত। নীরা থাকলে আমার এই স্বাদের জিনিসগুলো ভাঙতো না। ঘর সংসার করতে গেলে হুঁশ লাগে। শুধু ভার্সিটিতে গিয়ে বড় বড় লেকচার শুনলেই বউ হওয়া যায় না। রিমি কোনো তর্ক করলো না, ও শুধু দাঁতে দাঁত চেপে যন্ত্রণাটা সহ্য করলো। রক্তমাখা হাতটা ওনার চোখের সামনে থেকে সরিয়ে নিয়ে ও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সুরভি বেগম রিমিকে দ্রুত ঘরে গিয়ে হাতটা ব্যান্ডেজ করে নিতে বললেন। উনিও কিছুটা টের পেয়েছেন যে এগুলো নীরার মায়ের ইচ্ছাকৃত পরিকল্পনা রিমিকে ছোট্ট করে দেখানোর জন্য। রিমিও বুঝতে বাকি নেই যে আসানের ফুফু বা ফুফাতো বোন কেউ একে পছন্দ করে না। রিমি দ্রুত উপরে আসতেই ইনায়া ঘর থেকে বেরোলো। নিচে কিসের আওয়াজ? এ কি রিমি, এতটা হাত কিভাবে কাটলো? রিমি দ্রুত ঘরে গিয়ে হাতটা আগে পানি দিয়ে ধুয়ে নিল। ভীষণ যন্ত্রণা হচ্ছে। ইনায়াও ওর পিছু পিছু ঘরে এসেছে। পানি দিয়ে ধোয়ার পরেও মোটামুটি ভালোই রক্ত পড়ছে, অনেকটা কেটেছে। রিমির চোখের জল তখন আর বাদ মানছে না, টপ টপ করে নোনা জল মিশে যাচ্ছে হাতের ক্ষতের উপর। শারীরিক যন্ত্রণার চেয়েও বুকের ভিতর জমে থাকা দীর্ঘশ্বাসগুলো যেন ওকে বেশি কষ্ট দিচ্ছিল। সবাই কেন ওর সঙ্গে এমন করছে? আরশান একজন জোর করে বিয়ে করতে বাধ্য করলো, এখন ওর ফুফু আর তার মেয়ে এসে আবার এসব করছে। রিমি জানে না কোন দোষের জন্য এসব শাস্তি পাচ্ছে। ইনায়া হন্তদন্ত হয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে এলো। রিমির করুণ মুখটা দেখে ওর নিজেরও বুক ফেটে যাচ্ছিল। ইনায়া অত্যন্ত কোমল হাতে রিমির হাতটা ধরল। রিমি, একটু স্থির হয়ে বসো, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। সুরভি বেগম সাধারণত শান্ত স্বভাবের মানুষ, কিন্তু বরং ওনাদের এমন নির্লিপ্ত আচরণ দেখে ওনার ধৈর্যের ভাত ভেঙে গেল। নীরা তখনও খুব সাবলীলভাবে শোপিস সাজিয়ে মই ছেড়ে নিচে নেমে এসেছে। মুখে এমন ভাব যেন ও খুব বড় কোনো বীরত্বের কাজ করেছে। সুরভি বেগম ওনার বড় ননদের দিকে তাকিয়ে বেশ কড়া গলায় বললেন, আপা, কাজটা কিন্তু আপনি মোটেও ভালো করলেন না। আপনি খুব ভালো করেই জানেন রিমি একা এগুলো পারবে না, তাহলে কেন করাতে গেলেন? ফুপু চায়ের কাপে শেষ চুমুক দিয়ে নির্বিকারভাবে বললেন, আরে ভাবি, আমি আবার কি করলাম? কাজ করতে গেলে তো একটু আধটু হাত কাটতেই পারে। হাত তো কাটলো ওর নিজের অসাবধানতায়। সামান্য এইটুকু একটা কাজ যে মেয়ে সামলাতে পারে না, সে ভবিষ্যতে এই বিশাল বংশের দায়িত্ব কিভাবে পালন করবে বলো তো? আমি তো ওকে ঘরের কাজ শেখাতে চাইছিলাম। সুরভি বেগমের কণ্ঠস্বর এবার আরও দৃঢ় হলো। ওনার চোখে মুখে স্পষ্ট বিরক্তি। আপা, ও আমাদের বাড়ির বউ, ও কি পারবে আর কি পারবে না সেটা দেখার দায়িত্ব আমাদের। আমরা ওকে কোনোদিন কাজের জন্য চাপ দিইনি। তাছাড়া আপনার ভাইপো যদি এই বিষয়ে জানতে পারে, আপনি তো জানেন ওর মেজাজ কেমন। ও কিন্তু রিমির বিষয়ে বিন্দুমাত্র অবহেলা সহ্য করে না। কি বললে ভাবি? আরশান ও আমাকে কি বলবে? আর দুদিনের আশা, ওই বাইরের একটা মেয়ের জন্য তুমি আমাকে আরশানের ভয় দেখাচ্ছ? আমি আরশানের বড় ফুপু,
আমি ওকে ছোট থেকে দেখছি, আর তুমি দুদিনের আসা একটা মেয়ের জন্য আমাকে অপমান করছো। আরশানের ফুফু একটু ঝগড়টে দাসের মহিলা, এটা সৌরভী বেগম ভালোভাবেই জানেন। তাই উনি এই মুহূর্তে আর কথা বাড়ালেন না। উনি ঠিক করেছেন এই বিষয়ে সরাসরি আরাফাত সাহেবের সঙ্গে কথা বলবেন। বাইরের একজন জোর করে এই বাসায় নিজের ক্ষমতা প্রয়োগ করবে, সেটা উনি কিছুতেই মেনে নেবেন না। বিগত কিছুদিন আরশানের ভীষণ ব্যস্ততায় কাটছে। নতুন একটা প্রজেক্ট, এক বিশাল ক্লায়েন্ট, যে কোনো মূল্যে এই ডিলটা ওর চাই। এর আগের বার একটা বড় সুযোগ হাতছাড়া হওয়ার ক্ষতটা ও এখনো ভুলতে পারেনি। তাই এবার নিজের সর্বোচ্চ দিয়ে লড়ছেও। প্রজেক্ট প্রপোজাল তৈরি থেকে শুরু করে ক্লায়েন্টের মন জয় করার সব কিছুতে ওর নিজের তদারকি করছে। কাজের এই পাহাড় সম চাপের কারণে বাসায় ফিরতে অনেকটা দেরি হয়ে যায়। রাত তখন গভীর। আরশান যখন রুমে ঢুকলো, দেখলো পুরো ঘর অন্ধকারে ডুবে আছে, শুধু বারান্দায় মৃদু আলোটা জ্বলছে। আরশান ল্যাপটপের ব্যাগটা টেবিলে রেখে বারান্দার দিকে উকি দিল। দেখলো রিমির রেলিংয়ের পাশে রকিং চেয়ারে চুপচাপ বসে আছে। ওর পিঠটা আরশানের দিকে ফেরানো, খোলা চুলগুলো হালকা বাতাসে উড়ছে। রিমি খুব ভালো করে জানে আরশান ফিরেছে, কিন্তু ওর নড়ল না, কোনো কথা বলল না। কথা বলার বিন্দুমাত্র ইচ্ছা ওর অবশিষ্ট নেই। আরশান ক্লান্ত হাতে টাইটা আলগা করলো। নিজের শার্টের বোতাম খুলতে খুলতে ও ঘরের নিস্তব্ধতা ভেঙে গম্ভীর অথচ নরম স্বরে জিজ্ঞেস করলো, হাউ ওয়াজ ইউর ডে সুইটি? সারাদিন কী করলে? রিমি আকাশের দিকে তাকিয়ে শীতল গলায় জবাব দিল, আমার আপনার সাথে কথা বলার ইচ্ছে নেই। আরশান আলমারি থেকে নিজের টি শার্ট বের করতে করতে এক চিলতে হাসল। আই নো ইউ ডোন্ট ওয়েন্ট টু টেল টু মি, কিন্তু কিছু করার নেই। আমি প্রশ্ন করলে তোমাকে উত্তর দিতে হবে, ইটস মাই রুলস। রিমি উত্তর না দিয়ে চোখ বন্ধ করে নিল। ওর ভীষণভাবে একা থাকতে ইচ্ছে করছে। নিজের কান্নার শব্দগুলো এই আকাশের সাথে ভাগ করে নিতে ইচ্ছে করছে। কিন্তু আরশান থাকলে এই দুনিয়ায় কি প্রাইভেসি বলে কিছু থাকা সম্ভব? আরশান দ্রুত ফ্রেশ হতে বাথরুমে ঢুকলো। মিনিট 10 পর ফ্রেশ হয়ে বেরিয়ে দেখলো রিমি তখনও একই ভঙ্গিতে বারান্দায় বসে আছে। ও তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বারান্দার স্লাইডিং ডোরটা সরালো। অনেক রাত হয়েছে রিমি, ভিতরে এসো। রিমি তবুও বসে রইল, কোনো প্রতিক্রিয়াই নেই ওর। আরশান এবার একটু বিরক্ত হলো। ও রিমির খুব কাছে এগিয়ে এসে ওকে এক প্রকার জোর করে ঘরে আনতে চাইল। ঠিক তখনই ওর নজর পড়ল রিমির ডান হাতের উপর। সাদা ধবধবে ব্যান্ডেজটা বারান্দার আলোতে স্পষ্টভাবে চোখে পড়ছে, আর ব্যান্ডেজের নিচ থেকে সাদা হলদা ঔষধের দাগ বলে দিচ্ছে ক্ষতটা মোটেও সামান্য নয়। আরশানের বুকের ভেতরটা ধক করে উঠল। ও রিমির সামনে একদম হাঁটু মুড়ে মেঝেতে বসে পড়ল। রিমি তখনও চেয়ারে বসা, নিজের মুখটা অন্যদিকে ফিরিয়ে রেখেছে। আরশান রিমির আহত হাতটা অত্যন্ত সতর্কতার সাথে নিজের হাতের উপর রাখল। ওর স্পর্শে রিমি হাতটা সরিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু আরশানের ধরা ছিল অত্যন্ত দৃঢ়। সে রিমির হাতের গভীর ব্যান্ডেজটা খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে লাগলো। ওর কপালে দুশ্চিন্তার ভাঁজ স্পষ্ট। ওর কণ্ঠস্বরে সেই কাঠিন্য এখন এক গম্ভীর উৎকণ্ঠায় রূপ নিয়েছে। ও রিমির চোখের দিকে তাকানোর চেষ্টা করে অত্যন্ত নিচু কিন্তু তীক্ষ্ণ স্বরে জিজ্ঞেস করলো, হাউ ডিড দিস হ্যাপেন? রিমি হাতটা সরিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু আরশান ছাড়লে তো। ও উল্টে রেগে গেল। কিছু জিজ্ঞাসা করছি, তোমাকে কি হয়েছে? এত বড় আঘাত লেগেছে, আমাকে জানাওনি কেন ফোন করে? ডাক্তারের কাছে গেছিলে? আরশানের চোখে মুখে চিন্তার ছাপ দেখে রিমি কিছুক্ষণ তাকিয়ে রইল। এরপর হুট করে প্রশ্ন করে বসলো, আপনি আমাকেই কেন বিয়ে করেছেন আরশান? জোর করে আমাকে হাসিল করে আপনি কোন উদ্দেশ্য সফলতা অর্জন করেছেন? আরশান রিমির ব্যান্ডেজ করা হাতের দিকে তাকিয়ে বিরক্ত ভরা কণ্ঠে বলল, ব্যান্ডেজটা কে করেছে? টাইট তো হয়নি, এভাবে থাকলে তো রক্ত পড়া বন্ধ হবে না। রিমির প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না। আরশান যেন ওর অস্বস্তিতে চেয়ে ওর ক্ষতের দিকে বেশি মনোযোগ দিচ্ছে। আরশানের এই একগুঁয়েমি রিমির কথা বা অনুভূতিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে নিজের মর্জিতে সব করার প্রবণতা
রিমির রাগকে উস্কে দিল। রিমি বারান্দা থেকে উঠে গটগট করে ঘরে চলে এলো। আরশানও পিছু পিছু এলো এবং ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স বের করে আনলো। ও রিমির হাতটা পুনরায় ব্যান্ডেজ করার জন্য ধরতেই রিমি ঝটকা দিয়ে হাত সরিয়ে নিল। উঁচু গলায় রিমি প্রশ্ন করলো, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করেছি আরশান, সেটার উত্তর দিন। কেন বিয়ে করেছেন আমাকে? আরশান দীর্ঘশ্বাস ফেলে কপালে হাত বুলিয়ে বিরক্তি প্রকাশ করলো। গম্ভীর স্বরে বলল, রিমি, এসব অপ্রয়োজনীয় কথা বলার অনেক সময় পাবে, আগে হাতটা দেখতে দাও। রিমির কণ্ঠে হঠাৎ একরাশ হতাশা ঝরে পড়ল। এটা দেখে কি হবে? এ তো সামান্য একটা আঘাত। আপনার সঙ্গে থাকতে গেলে আঘাত, কষ্ট আর অপমান এসব তো সহ্য করেই থাকতে হবে, তাই না? আপনার কাছ থেকে আমি এসব ছাড়া আর কিছু আশাও করি না। আরশানের চোয়াল শক্ত হয়ে এলো। নিজেকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করে ও রিমির দিকে তাকিয়ে আদেশসূচক স্বরে বলল, রিমি, গিভ মি ইওর হ্যান্ড। রিমি এক পা পিছিয়ে গেল। ওর ভিতরের পুঞ্জীভূত ক্ষোভ এবার অগ্নিগিরির মতো ফেটে পড়ল। দেখুন আরশান, আমি জানি না আপনার জীবনে আগে কে ছিল বা না ছিল। আমার বিন্দুমাত্র আগ্রহ নেই আপনার অতীত নিয়ে, কিন্তু আপনার জেদ আর আপনার পরিবারের জন্য আমি আমার জীবন, আমার শান্তি নষ্ট করতে পারবো না। আপনি আমাকে দয়া করে একা ছেড়ে দিন, আমি একা অনেক ভালো থাকবো। একা ছেড়ে দিন, এই বাক্যটা আরশানের মস্তিষ্কে যেন একটা বৈদ্যুতিক শকের মতো কাজ করলো। ও দ্রুত এগিয়ে এসে রিমির অন্য হাতটা সজোরে ধরে টেনে এনে বিছানায় বসিয়ে দিল। রিমির উপর ঝুঁকে পড়ে ও হিসিয়ে বলল, নট অ্যানাদার স্টুপিড ওয়ার্ড। রিমি। রিমিকে রীতিমতো জোর করে বসিয়ে রেখে আরশান ওর হাতের ব্যান্ডেজ খুলতে শুরু করলো। পুরনো ব্যান্ডেজটা ছড়াতেই দেখা গেল ক্ষতটা বেশ গভীর, অনেকটা মাংস চিরে গেছে। আরশান যখন ওষুধ দিচ্ছিল রিমির চোখ ফেটে জল বেরিয়ে এলো। সারা হাত ব্যথায় টনটন করছে। আরশান ক্ষতের দিকে তাকিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করলো, কিভাবে কেটেছে হাতটা? রিমি তাচ্ছিল্যের হাসি হাসলো, চোখের জল মুছে বলল, আমি কর্মে পারদর্শী নই, তাই অসাবধানতায় এমন হয়েছে। মধ্যে থেকে আপনার দাদির আমলের দামি জিনিস নষ্ট করে ফেলেছি। আরশান ব্রুকুসকে তাকালো। ওর দৃষ্টিতে তীক্ষ্ণতা ফুটে উঠল। তুমি ওই শোপিস আর ওই ফুলদানির কথা বলছো, ওগুলো তোমাকে কে গুছাতে বলেছে? রিমি ক্লান্ত গলায় বলল, এসব কথা বাদ দিন আরশান। বাস্তবতা এটাই যে আমি গুছিয়ে কিছু করতে পারি না, আর পারবও না। আমি আপনার পরিবারের মতো বিলাসিতায় বড় হয়নি। ভবিষ্যতে আমাদের কোনো মূল্যবান জিনিস আমার হাতে নষ্ট হলে আমি দায় নিতে পারবো না। আমি সাধারণভাবে ঝামেলাহীন জীবন চাই। আরশান, প্লিজ আমাকে আপনি যেতে দিন। রিমির মুখে বারবার এই যেতে দাও কথাটা শুনে আরশানের ধৈর্য আর সীমা ছাড়িয়ে গেল। ও হুট করে রিমির দুই গাল এক হাত দিয়ে চেপে ধরল। ব্যথায় রিমির মুখটা কুঁচকে গেল। আরশান ওর খুব কাছে মুখ নিয়ে গর্জে উঠল, আর একবার যদি যাওয়ার কথা বলো রিমি, তবে আমি তোমার পায়ে শিকল বেঁধে এখানে ফেলে রাখবো। ডিড আই ম্যারি ইউ জাস্ট টু লেট ইউ গো? আমার সঙ্গে তো আপনি রাগ দেখানো আর ভয় দেখানো ছাড়া আর কিছুই পারেন না। আমাকে কি আপনার পাঞ্চিং ব্যাগ মনে হয়, নাকি আমার ওপর জোর খাটিয়ে আপনি পৈশাচিক মজা পান? আপনি যাকে পছন্দ করেন তাকে বিয়ে করলে তো তার সঙ্গে এমন আচরণ করতে পারতেন না, তাই না? আরশান মুহূর্তের জন্য থমকে গেল। ওর গালের ওপর রাখা হাতের বাঁধন কিছুটা আগলা হলো। ও বিস্ময়ে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, আমি পছন্দ করি কাকে? আরশানের বিস্ময় ভরা প্রশ্নের জবাবে রিমি সরাসরি নীরার নাম নিল না, কিন্তু ওর কণ্ঠস্বরে বিদ্রূপের রেশটুকু স্পর্শ করে উঠল। ও ভিজা চোখে আরশানের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল, কে সে? সেটা কি সত্যি আপনি জানেন না যে আপনাকে চায়, যে আপনার প্রতিটি অভ্যাস নখদর্পণে রাখে? সে তো বারবার আপনার জন্য এখানে ছুটে আসে। আপনাদের মধ্যে আগে কি ছিল বা এখন কি চলছে তা নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, কিন্তু আপনাদের এই নাটকের মাঝে পড়ে আমাকে কেন অকারণে অপমান সইতে হবে? এই মানসিক যন্ত্রণা আমি আর সহ্য করব না। আরশান স্থির হয়ে রিমির মুখটা দেখছিল। মেয়েটা যে আগে অনেকটা সময় একা একা কেঁদেছে, সেটা ওর ফোলা চোখ আর লোহিত বর্ণ গাল দেখলেই বোঝা যায়।
আরশান বুঝতে পারছিল না রিমি পরোক্ষভাবে কার দিকে আঙ্গুল তুলছে। ও আর রিমিকে কোনো প্রশ্ন করলো না, কারণ ও জানে এখন রিমিকে কিছু বলতে গেলে ও আরও বিষ উগরে দেবে, যা আরশানের ধৈর্যের বাঁধ ভেঙে দেবে। আরশান ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে ইনায়ের রুমের দিকে গেল। রিমির মনের ভিতরের খবর পেতে হলে ইনাই এখন একমাত্র ভরসা। আরশানকে দরজায় দেখে ইনায় কিছুটা অবাক হলো। ভাইয়া, কিছু বলবে? আরশান গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, রিমির কি হয়েছে? ইনা একটা দীর্ঘশ্বাস ফেলে সব কিছু খুলে বলল, ভাইয়া আসলে ফুপু জোর করে রিমি মানে ভাবিকে নিয়ে দিয়ে এই ভারী ভারী পাথরের শোপিস উপরে রাখতে বলেছিলেন। হাতের ব্যালেন্স রাখতে না পেরে সেগুলো পরে ভেঙে যায়। কোনো একটার কোনা ভাঙা ছিল হয়তো, অত পুরনো জিনিস বলে কথা। রিমির হাতটা ওখান থেকে মারাত্মকভাবে কেটে যায়। আর ভাইয়ের নীরা আপু তখন ওখানেই ছিল। নিচে ঠিক কী কথা হয়েছে আমি সব জানি না, কিন্তু আমি নিশ্চিত ফুফু আর নীরা আপু ভাবিকে কিছু একটা বলেছে। তখন থেকেই ওর মনটা ভীষণ খারাপ। ফুফু আরশানের কপালে চিন্তার রেখাগুলো আরও গভীর হলো। ছোটবেলা থেকেই ও দেখে আসছে ফুফু এ বাড়িতে এলেই এক ধরনের অশান্তি তৈরি হয়। ওর মা সুরভি বেগমকেও কম সহ্য করতে হয়নি ফুপুর এই আধিপত্য বিস্তার। দাদি বেঁচে থাকতে ফুপুকে মাথায় তুলে রাখতেন বলে কেউ কিছু বলতে পারতো না, কিন্তু এখন আর সেই দিন নেই। আরশান বুঝতে পারল নীরা নিশ্চয়ই রিমির কানে কোনো বিষ ঢেলেছে আর ফুপুর সুযোগ বুঝে ওকে শারীরিকভাবে কষ্ট দিয়েছে। আরশান কোনো কৈফিয়ত বা ব্যাখ্যার পিছনে সময় নষ্ট করলো না। ওর নীরা আর ফুপুকে ডেকে কোনো কথা বলতেও চাইল না। যারা রিমিকে আঘাত করেছে তাদের মুখের সাজানো মিথ্যে শোনার মতো ধৈর্য ওর নেই। ওর সোজা ওর বাবার ঘরের দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই সুরভি বেগমকে সামনে পেল আরশান। ওনার চোখে মুখে এক ধরনের বিষণ্ণতা। আরশান সরাসরি জিজ্ঞেস করলো, আম্মু, রিমির সাথে আজ ড্রয়িং রুমে যা হয়েছে তা কি তুমি জানো? হুম, আমি তোর বাবার সাথেও এই নিয়ে কথা বলছি। তোর ফুপু কাজটা মোটেও ভালো করেনি। আরশান যেন এই বিষয়টা নিশ্চিতভাবে জানার জন্য অপেক্ষা করছিল। ওর এক মুহূর্ত দেরি না করে ওর বাবা আরাফাত সাহেবের স্টাডি রুমে ঢুকলো। আরাফাত সাহেব একটা বই পড়ছিলেন। আরশানের হঠাৎ ঝড়ের মতো আসায় উনি কিছুটা অবাক হলেন। আরশান ওনার সামনে পড়া টেবিলের উপর দুহাত রেখে ঝুঁকে দাঁড়ালো। ও শান্ত কিন্তু চূড়ান্ত অপমানজনক এক সিদ্ধান্ত শোনানোর ভঙ্গিতে বলল, আব্বু, তোমার আদরের বোন আর বোনের মেয়েকে কি তুমি নিজে চলে যেতে বলবে? অর শুড আই সি থিম অফ? আরাফাত সাহেব চশমাটা টেবিলের ওপর রেখে ছেলের দিকে তাকিয়ে কিছুটা হতাশার সুরে বললেন, আরশান, হিতাহিত জ্ঞান হারিও না। উনি তোমার ফুফু, এটা ভুলে যেও না। আরশানের চোখে মুখে কোনো বেকার নেই। ও এক মুহূর্তের জন্য পিছু হটল না, বরং অত্যন্ত অবজ্ঞার সাথে ঘাড় বাঁকিয়ে বলল, রিমিও আমার স্ত্রী ও আমার পরিবারের অংশ। তোমার বোনের সাহস হলো কিভাবে ওই বাসার মধ্যে বসে ওকে এভাবে হ্যারাস করার? তোমার বোন বলেই আমি এখনও ভদ্রতার বজায় রেখে কথা বলছি। আরাফাত সাহেব এবার একটু রুষ্ট হলেন। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বললেন, একটা মেয়ের জন্য তোমার মাথা এভাবে খারাপ হয়ে গেছে? বড়দের সম্মান কিভাবে করতে হয় তা তুমি ভুলে গেছো। আর বিকেলে যা হয়েছে এটা একটা দুর্ঘটনা। এতে তোমার ফুপুর দোষ কোথায়? দুর্ঘটনা? আরশান এবার পড়ার টেবিলে সজোরে একটা চাপড় দিল। কাঠের টেবিলটা কেঁপে উঠল, সেই সাথে আরাফাত সাহেবও কিছুটা চমকে গেলেন। আরশান দাঁতে দাঁত চিপে বলল, তোমার বোনের যদি ওই পুরনো জিনিসগুলো সাজানোর এতই শখ জেগে থাকে তবে উনি নিজে কেন হাত লাগালেন না? রিমিকে জোর করে ময়ে ওঠানোর কি দরকার ছিল? ওর হাতটা কতটা গভীরভাবে কাটেছে একবার দেখেছো তুমি? নাকি রক্তের রং দেখেও তোমার মনে হলো ওটা দুর্ঘটনা? ছেলের রাগ দেখে আরাফাত সাহেব বাকরুদ্ধ হয়ে গেলেন। আরশান সবসময় শান্ত ও ধীর স্থিরভাবে কথা বলে, কিন্তু রিমির বিষয় এলেই ও যেন ওর সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আরাফাত সাহেব পরিস্থিতি শান্ত করার জন্য নরম সুরে বললেন, ঠিক আছে, আমি বুঝেছি। তোমার রিসেপশনটা হয়ে যাক, তারপর তোমার ফুফু চলে যাবেন। আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউর সিস্টার ইন আওয়ার রিসেপশন। আগামীকাল সকালের মধ্যে তাদের এই বাসা থেকে বিদায় করো, আদারওয়াইজ আই উইল হ্যান্ডেল ইট মাই ওয়ে অ্যান্ড ইউ ওয়েন্ট লাইক মাই মেথড।
কথাটা শেষ করে আসান উত্তরের অপেক্ষা না করে ঘর থেকে বেরিয়ে গেল। ছেলে রীতিমতো হুমকি দিয়ে গেল, ও যেটা বলে সেটা যেভাবেই হোক করে ছাড়ে। আরাফাত সাহেব এবার চিন্তায় পড়লেন, নিজের আপন বোনকে এভাবে হুট করে চলে যেতে বলবেন কোন মুখে। আসান যখন রুমে ঢুকলো, দেখলো ঘরের বাতি নিবানো, কেবল জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের মৃদু আলো বিছানার উপর খেলা করছে। রিমি ঘুমিয়ে পড়েছে, সম্ভবত ব্যথানাশক ওষুধের প্রভাবে। ওর শরীর এখন ক্লান্ত। ও বিছানায় একদম কর্নারে এমনভাবে শুয়ে আছে যেন আসানের থেকে যোজন যোজন দূরে থাকতে চায় ও। আসান ধীর পায়ে বিছানার পাশে এসে হাঁটু মুড়ে বসল। রিমির আহত হাতটা বিছানার বাইরে ঝুলেছিল, সাদা ব্যান্ডেজটা অন্ধকারের মাঝে স্পষ্ট। ওর ঘুমন্ত মুখটা আজ বড্ড মায়াবী দেখাচ্ছে। আসান অত্যন্ত সতর্কতার সাথে ওর ঝুলন্ত হাতটা বিছানায় তুলে দিতে চাইল, কিন্তু ওর আঙ্গুল রিমির ত্বকের কাছাকাছি পৌঁছাতেই রিমি ঘুমের ঘোরে হাতটা খানিকটা জটকা দিয়ে সরিয়ে নিল, যেন অবচেতন মনেও ও আসানের স্পর্শ থেকে বাঁচতে চাইছে, যেন ঘুমের ঘোরেও ওই মানুষটার প্রতি ওর বিরক্তি আর ঘৃণা কাজ করছে। আসান হাতটা ওভাবে সরিয়ে নিল। রিমির ওই অবচেতন মনের প্রত্যাখ্যান ওকে ভিতর থেকে কোথাও একটা আঘাত করলো। আসানের রাগ হলো না, বরং এই মেয়েটার মন কিভাবে ভালো হবে সেই ভাবনাই প্রথম ওর মাথায় এলো। সকালের শান্ত আলোটা জানালার পর্দা ভেদ করে রিমির মুখের উপরে এসে পড়ছে। হাতের তীব্র ব্যথার রাতে ঘুমটা ঠিক মতো হয়নি। ভোরের দিকে ক্লান্তিতে চোখ দুটো লেগে এসেছিল, যখন ঘুম ভাঙল তখন রোদ বেশ চড়া। রিমির চোখ মেলে দেখলো আসান আয়নার সামনে দাঁড়িয়ে গম্ভীর মনোযোগ দিয়ে একটা ওষুধের প্যাকেট দেখছে। রিমির নড়াচড়া টের পেয়ে ও ঘুরে তাকালো। আসান এগিয়ে এসে বেড সাইড টেবিলে প্যাকেটটা রেখে বলল, এই ওষুধটা খাবে আজকে। গতকাল রাতে যেটা খেয়েছিলে সেটা খুব একটা কার্যকর না, পেইন কিলার হিসেবে ওটা দুর্বল। রিমি কোনো উত্তর দিল না। শরীরটা ভীষণ ভারী লাগছে, বিশেষ করে ডান হাতের তালুটা একদম অবশ হয়ে আছে। ও উঠে বসে হাতের ব্যান্ডেজের দিকে তাকাতেই হঠাৎ মনে পড়ল আজ সন্ধ্যায় ওদের রিসেপশন। এই কাটা হাত নিয়ে মানুষের সামনে কিভাবে দাঁড়াবে, লোকেরা যদি উল্টাপাল্টা কিছু ভাবে। এর মধ্যে আসান বলল, আরেকটা কথা শুনে রাখো রিমি, ভবিষ্যতে আমার কাছ থেকে আর কোনো কথা গোপন করবে না। এই বাসার কেউই হোক বা বাইরের কেউ তোমার সাথে যদি খারাপ ব্যবহার করে সেটা সরাসরি আমাকে বলবে। আই উইল হ্যান্ডেল থিম। আসানের কথা শুনে রিমির বুঝতে বাকি রইল না যে লোকটা ইতিমধ্যে গতকালের পুরো ঘটনার ইতিবৃত্ত জেনে গেছে। রিমিকে নীরব থাকতে দেখে আসান ওর খুব কাছে এসে দাঁড়ালো। ওর দীর্ঘদেহী ছায়াটা রিমির উপর পড়তেই রিমি এক ধরনের অস্বস্তি বোধ করলো। আমি তোমার স্বামী, আর এই সত্যটা তুমি কোনো ক্রমেই অস্বীকার করতে পারবে না। স্ত্রী হিসেবে তোমার প্রথম দায়িত্ব হলো তোমার সমস্যার কথা আমাকে জানানো। এবারও আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু ভবিষ্যতে যদি আর একবার জানতে পারি যে তুমি আমার কাছে কিছু লুকিয়েছো, তবে তার ফল ভালো হবে না। রিমি বিছানা থেকে নামতে নামতে তাচ্ছিল্যের স্বরে বলল, আমি না জানালেই বা আপনার কি আসবে যাবে, কোনো কিছুই তো আপনার অজানা থাকে না। রিমি পাশ কাটিয়ে চলে যেতে চাইল, কিন্তু আসান আচমকা রিমির একটা বাহু চেপে ধরল। এক ঝটকায় ওকে নিজের সামনে এনে দাঁড় করিয়ে আসান ওর চোখের দিকে স্থির চোখে তাকালো। আই ওয়েন্ট টু হেয়ার ইট ফ্রম ইউ রিমি, আই ওয়েন্ট ইউ টু ডিপেন্ড অন মি। রিমি একবার আসানের তীব্র চোখের দিকে তাকালো, পরক্ষণে ওর বাহুতে শক্ত করে চেপে রাখা হাতের দিকে নজর দিল। রিমির জীবনের সবচেয়ে অপছন্দের শব্দ হলো জোর। জোর করে পাওয়া জিনিসে তৃপ্তি থাকে না, অথচ এই সম্পর্কেও ওকে জোর করে আবদ্ধ করা হয়েছে। আসানও যেন সেই সম্পর্কের দোহাই দিয়ে প্রতিটি মুহূর্তে ওর উপর আধিপত্য বিস্তার করতে চায়। রিমি শীতল গলায় বলল, এই কথাটা আপনি আমাকে ভালোভাবে বলতে পারতেন, এভাবে বেশি শক্ত দেখানোর কি খুব প্রয়োজন ছিল? আসান নিরুত্তাপ কণ্ঠে জবাব দিল, আমি যথেষ্ট ভালোভাবেই বলছি। রিমি এবার নিজের বাহু ছাড়ানোর চেষ্টা করে রুক্ষভাবে বলল, আপনি জোর করা ছাড়া আর কিছুই পারেন না আসান। আপনার কাছে বিয়ে মানে হলো এক ধরনের মালিকানা। আমি আপনার স্ত্রী,
তাই আপনি যেভাবে খুশি আমাকে চালাবেন আর আমি যেভাবেই চলবো, না হলে আপনার ভালো লাগবে না। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক এমন হুকুমদারিতে চলে না। রিমির মেজাজ তখন তুঙ্গে। ও ভেবেছিল আসান হয়তো রেগে যাবে, কিন্তু আসান হুট করে একটু বাঁকা হাসলো। ওর চোখে মুখে এক ধরনের ফ্লার্ট করার ভঙ্গি ফুটে উঠল। ও রিমির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ইন দিস ফিল্ড উই বোথ আর রকিস। ইফ উই অ্যাডজাস্ট টুগেদার উইথ টাইম উইল বিকাম এক্সপার্ট টু। আসানের কথায় রিমির গা পিত্তি যেন জ্বলে উঠল। এই লোকটা কি কোনো কথাই সিরিয়াসলি নেয় না। রিমি যখন একটা গুরুতর বিষয়ে কথা বলছে, আসান কিভাবে রসিকতা করে উড়িয়ে দিচ্ছে। রিমি রেগে গিয়ে বলল, আপনার সঙ্গে কথা বলাই বেকার। ও এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। আসান দরজার দিকে তাকিয়ে আপন মনে বিড়বিড় করে ইংরেজিতে বলল, সে হোয়াট এভার ইউ ওয়েন্ট রিমি, বাট আই ওয়েন লেট ইউ আউট অফ মাই গ্রাভস নেভার। একটু পর আসান ড্রয়িং রুমে নামতেই যে দেখলো দৃশ্যপট দেখলো, তা ওর মোটেও পছন্দ হলো না। ওর ফুপু এখন এখানে বেশ আরামে সোফায় বসে চা খাচ্ছেন, আরাফাত সাহেবও সেখানে উপস্থিত। আসান শুধু একবার ওর বাবার দিকে তাকালো, তাতেই বোঝা গেল ওর বাবা কালকে বলা ওর কথাগুলো গুরুত্ব দেননি, ফুপুকে চলে যেতে বলেননি। এর মধ্যেই নীরা সৌরভী বেগমকে উদ্দেশ্য করে বলল, মামি আজ তো অনুষ্ঠান, কোনো কাজে সাহায্য দরকার হলে আমাকে বলো, কিন্তু আমি তো তোমাদের ঘরের মেয়ের মতোই। আসান ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে পকেটে হাত দিয়ে ঠান্ডা গলায় বলল, আমাদের ঘরের মেয়ে শুধু ইনায়া, তুমি নও। জোর করে আমাদের ফ্যামিলি মেম্বার হিসেবে ভাগ বসাতে এসো না। এ কথা শুনে নীরা চুপ করে গেল। আসান এসে সোফায় বসে বলল, তোমাদের দুজনের এই অনুষ্ঠান নিয়ে এত উত্তেজিত হওয়ার প্রয়োজন নেই, কারণ তোমরা আজ সন্ধ্যায় অনুষ্ঠানে অ্যাটেন্ড করছো না। কথাটা শুনে নীরার ফুপুর হাতের চায়ের কাপ থমকে গেল। ফুপুর চোখ কপালে তুলে বললেন, কি বলতে চাইছিস আসান? তোর রিসেপশনের জন্যই তো আমরা এখানে এসেছি। আরাফাত সাহেব এবার অস্বস্তিতে পড়লেন। আসান রুক্ষ কিছু বলে দিতে পারে ভেবে উনি আগে বললেন, আসান এই সাত সকালে সিনক্রেট করো না, আজকের অনুষ্ঠানটা শেষ হতে দাও। আসান একটু ভাবলো, তারপর ক্রুর হাসি ওর ঠোঁটে রঞ্জিত হলো। ফাইন, তোমার বোন আর বোনের মেয়ে যদি আজ অনুষ্ঠানে যেতে চায় তবে রিমির কাছে ক্ষমা চাইতে বলো। ফুপু এবার সোফা ছেড়ে দাঁড়িয়ে ফোঁস করে উঠলেন, কিসের জন্য ক্ষমা চাইব আমি ওই মেয়ের কাছে? ফুপু, তোমার ওর সাথে অন্যায় করতে বাদেনি, অথচ ক্ষমা চাইতে বলায় রাগ হচ্ছে, নট ফেয়ার। ফুপু এবার রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকার করে উঠলেন, আসান তুই আমাকে ওই রাস্তার মেয়ের কাছে ক্ষমা চাইতে বলছিস? কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছে, দুদিন পর দেখবি অন্য কারো হাত ধরে পালিয়ে। শাট আপ ফুপু। আসানের চিৎকারে পুরো ড্রয়িং রুম থমকে গেল। রিমি সম্পর্কে এমন কুরুচিপূর্ণ মন্তব্য শোনার পর ও ক্ষিপ্ত হয়ে উঠে ফুপুর দিকে এক পা এগিয়ে গেল। ওর চল শক্ত হয়ে এক বীভৎস রূপ নিয়েছে। আসানের ভিতরটা অগ্নেয়গিরি তখন ফুটছে। ফুপুর মুখ থেকে রিমির চরিত্র নিয়ে কুরুচিপূর্ণ ইঙ্গিত শোনা মাত্রই ও হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নামছিল রিমি। ড্রয়িং রুমের এই বিভৎস পরিস্থিতি দেখে মুহূর্তের জন্য থমকে গেল। আসানোর ফুপুর সঙ্গে রিমিকে নিয়ে খুবই বাজেভাবে তর্ক করছে, উঁচু গলায় কথা বলছে। ফুপুর সঙ্গে তর্কে লেগে গেছে। রিমি স্পষ্ট শুনছে যে ওকে নিয়ে ঝামেলা হয়েছে, তো ও দ্রুত পায়ে আসানের কাছে এগিয়ে গেল। আসান একটা বাহু শক্ত করে চেপে ধরে কাপা গলায় বলল, আসান কি করছেন আপনি? প্লিজ থামুন। আসান তপ্ত নিঃশ্বাস ছাড়ল। ওর শরীর রাগে থরথর করে কাঁপছে। ফুপু তখনও থামেননি। উনি রিমির দিকে একবার তাচ্ছিলের দৃষ্টিতে তাকিয়ে আরাফাত সাহেবের দিকে ঘুরলেন। দেখলে ভাইজান, দেখলে সুরভি, এই একটা মেয়ের জন্য আজ আসানের কি দশা হয়েছে। আসান আবারও গর্জে উঠতে চাইল, কিন্তু রিমি ওর হাতের উপর নিজের আঙ্গুলের ছাপ বাড়িয়ে দিল। চোখের ইশারায় ও আসানকে চুপ থাকতে বলল। রিমি সেই চাহনি দেখে আসান যেন এক নিমেষে শান্ত হয়ে গেল। ফুপুকে আসান তখন রিমির উপস্থিতিতে ক্ষমা চাইতে বললেই এই মুহূর্তে ভীষণ অপমান বোধ করছিলেন।
নিজের পরাজয় বুঝতে পেরে গটগট করে উনি ঘরে ঢুকলেন। মিনিট দশেকের মধ্যেই সুটকেস গুছিয়ে রাখি নিয়ে বেরিয়ে এলেন ড্রয়িং রুমে। যাওয়ার সময় আরাফাত সাহেবের সামনে দাঁড়িয়ে একরাশ আফসোস নিয়ে বললেন, চললাম ভাইজান, এই বাড়িতে হয়তো আর কোনোদিন আসা হবে না আমার। ফুবারনীরা বেরিয়ে যাওয়ার পর পুরো বাড়িতে এক গুমোট শান্তি নেমে এলো। আসান একটা দীর্ঘশ্বাস ফেলে সোফায় দপ করে বসলো। যদিও ফুপু চলে গেছে, কিন্তু রিমির কাছে ক্ষমা চেয়ে যায়নি এই খচখচানিটা আসানের মনেই রয়ে গেল। আরাফাত সাহেব এতক্ষণ স্তম্ভিত হয়েছিলেন। এবার তিনি ছেলের দিকে ফিরে অত্যন্ত ভারাক্রান্ত গলায় বললেন, তোমাদের এই জেদ আর বাড়াবাড়ির জন্য দেখছি আমাদের সাজানো সম্পর্কগুলো নষ্ট হতে বসেছে। আজ আমার বোন অপদস্থ হয়ে এ বাড়ি থেকে বিদায় নিল। ওনার এই বিদ্ধ করা কথাগুলো রিমির কানে তীরের মতো বিঁধল। ঘুরে ফিরে দিন শেষে সবাই ওকে দায়ী করছে। ওর মনে হতে লাগলো ও আসলেই বুঝি এক অলক্ষণে উপদ্রব, যার জন্য একটা সুখী পরিবারের ভাঙন ধরেছে। রিমি মাথা নিচু করে রইল। ওর দুচোখ ভিজে এলেও ও সেটা কাউকে দেখালো না। সকাল থেকে সময়টা কিভাবে যে পার হয়ে গেল রিমি বুঝতে পারেনি, কারণ ওর মাথা থেকে সকালের ঘটনা তখনও বের হয়নি। সন্ধ্যাবেলা রিসেপশনের ভেন্যুটা আলোর মালায় সেজেছে। এক কোণায় সাজানো একটা কামরায় রিমিকে সাজানোর জন্য বিউটিশিয়ানরা কাজ করছেন। এনার শুরু থেকে পাশে আছে রিমির পরনে দামি মেরুন রঙের লেহেঙ্গা। হাতে সেই ব্যান্ডেজটা কোনো মতে ওড়না দিয়ে আড়াল করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সাজসজ্জার আড়ালেও রিমির মুখটা বড় ম্লান ফ্যাকাশে। অনুষ্ঠানের লোক আসতে শুরু করেছে। রিমিকে সাজানো শেষ হতেই ওকে নিয়ে স্টেজের দিকে রওনা দিল ইনায়া। যাওয়ার সময় রিমির হাতটা ধরে ফিসফিস করে বলল, রিমি, জানি তোর মন খারাপ, কিন্তু দেখ ভাইয়া তোর জন্য নিজের ফুপুর সাথে লড়াই করছে। তোকে কতটা গুরুত্ব দেয় সেটা আজ প্রমাণ হয়ে গেছে। এসব প্রয়োজন তো তোর জন্যই। একটু হাস না প্লিজ। রিমি নিজেকে সামলে নিয়ে একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। করিডর দিয়ে যাওয়ার সময় অনেক অচেনা মানুষের কৌতূহলী দৃষ্টি ওর উপর পড়ছিল। স্টেজের উপর কয়েক ধাপ দূরে থাকতেই পিছন থেকে দ্রুত কারো পায়ের শব্দ পাওয়া গেল। রিমি পিছন থেকে তাকাতে দেখল আসান দ্রুত হেঁটে চলছে। ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। পরনের স্যুটটা কিছুটা অবিন্যস্ত দেখে মনে হচ্ছে ও কোনো একটা যুদ্ধের মাঠ থেকে ফিরেছে। আসান কোনো কথা না বলে এনার হাত থেকে রিমির হাতটা নিজের হাতে টেনে নিল। রিমির শীতল আঙ্গুলগুলোর ওর উষ্ণ হাতের ভিতর আসতেই রিমি এক ধরনের অস্বস্তিতা অনুভব করলো। আসান রিমির চোখের দিকে তাকিয়ে ফিসফিসে বলল, সরি, আসতে একটু লেট হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে আয়ান এগিয়ে এলো ভাইয়ের কাছে। আসানের এই বিধ্বস্ত দেখা দেখে ও অবাক হয়ে পকেট থেকে টিস্যু বের করে আসানের কপাল মুছতে মুছতে জিজ্ঞেস করলো, কোথায় গেছিলে ভাইয়া? তোমার রিসেপশনে তুমি লেট। আসান রিমির স্লান মুখের দিকে তাকিয়ে এক চিলতে রহস্যময় হাসি হাসল। ওর চোখ দুটো তখন জল জল করছে। ওর রিমির দিকে ঝুঁকে নিচু স্বরে বলল, রিমি আসানের পাশে হাঁটতে হাঁটতে এক ধরনের অদ্ভুত দোলাচলনের মধ্যে দিয়ে যাচ্ছিল। এই মানুষটাকে চেনা বড্ড দেয়। সকালে যে মানুষটা রুদ্রমূর্তি ধারণ করে ফুপুর মতো আপনজনকে বাসা থেকে বিদায় করতে পিছু পা হয়নি, এখন সেই মানুষটাই আবার জনসম্মুখে রিমির হাত ধরে আগলে দাঁড়িয়ে আছে। আসানের হঠাৎ এই বিয়ে নিয়ে উপস্থিত সবার মধ্যেই এক তীব্র কৌতূহল ছিল। রিমি যখন স্টেজে এসে বসলো ও অনুভব করলো অনেক উৎসুক দৃষ্টি ওর উপর বিচ্ছে। রিমির পরিচয় কিংবা এই আকস্মিক বিয়ের কারণ নিয়ে অনেকেরই আড়ালে গুঞ্জন করছিল।
রিমি অস্বস্তিতে নড়াচড়া করছিল। ওর ফ্যাকাশে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট, কিন্তু আসান যেন সবটাই আঁচ করতে পেরেছিল ও বিন্দুমাত্র সুযোগ দিল না কাউকে কোনো অপ্রাসঙ্গিক প্রশ্ন করার। আসান নিজেই অত্যন্ত কৌশলে রিমিকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল এবং আড্ডায় মোড় ঘুরিয়ে দিচ্ছিল যাতে কেউ রিমিকে কোনো প্রশ্ন না করতে পারে। আরাফাত সাহেব গম্ভীর মুখে বসেছিলেন। সকালে আরশানের করা আচরণ এখনও উনি ভুলতে পারছেন না। উনি নীরব দেখে সুরভি বেগম পাশে বসে মৃদু স্বরে বললেন, আরশানকে দেখছো? ছেলেটা কিভাবে আগলে রেখেছে রিমিকে। হয়তো এই বিয়েটা হয়ে ভালোই হয়েছে। আমাদের ছেলে দেখো আগের তুলনায় কতটা স্বাভাবিক হয়েছে। আরাফাত সাহেব শুধু স্ত্রীর কথা শুনলেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। ইনায়া আর আয়ান আরশানের নির্দেশ মতো রিমিকে সারাক্ষণ ব্যস্ত রাখলো। ওরা মজার মজার কথা বলে, বারবার ফটোশ্যুট করে রিমির মন ভালো করার আপ্রাণ চেষ্টা করছিল। আরশানি ওদের আগেভাগে বলে রেখেছিল যেন রিমিকে এক মুহূর্তের জন্য একা বা মন খারাপ করে থাকতে না দেওয়া হয়। ভিড়ের মধ্যে আবিদকেও দেখা গেল। ইনায়কে দাওয়াত দিয়েছিল। রিমিকে স্টেজে দেখে আবিদ এগিয়ে এসে স্বাভাবিকভাবে শুভেচ্ছা জানালো। রিমির হঠাৎ বিয়ের খবরে ও কিছুটা অবাক হলেও বন্ধু হিসেবে রিমির খুশিতে ও খুশি। রিমি ইসলান হেসে ওর সাথে কথা বলল। আবিদও সবটা সহজভাবে মেনে নিয়ে বেশিক্ষণ ভিড় না বাড়িয়ে অনুষ্ঠান উপভোগ করতে লাগলো। রিমি সবসময় ওকে শুধু বন্ধু হিসেবেই দেখেছে, আর আজ সেই বন্ধুত্বটাই অটল রইল। ফটোগ্রাফের জোরাজোরিতে আসান রিমির খুব কাছে এসে দাঁড়ালো। রিমির কোমর জড়িয়ে ধরে পোজ দিতে দিতে ও ফিসফিস করে বলল, বিয়ের পর এটা আমাদের প্রথম অফিসিয়াল ছবি রিমি, স্মৃতি হিসেবে থেকে যাবে। সেখানে তুমি যদি এমন মুখ গোমড়া করে থাকো তাহলে কিভাবে হবে। গিভ এ বিগ স্মাইল ওকে। রিমি আরশানের দিকে তাকালো। এই মানুষটা কেন এত করছে ওর জন্য। রিমির দুশ্চিন্তা পুরোপুরি না কাটলেও আরশানের সান্নিধ্যে ও এক ধরনের অঘোষিত নিরাপত্তা অনুভব করতে শুরু করলো। অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণ সম্পূর্ণ হলো ও সম্পূর্ণ করে বাসায় ফিরতে গভীর রাত হয়েছে। রিসেপশনের দখল কাটিয়ে ঘরে ফেরার পর এক ধরনের ক্লান্তি শরীরে ঝেঁকে বসার কথা, কিন্তু রিমির চোখের পাতায় ঘুম নেই। ওর খাটের একপাশে স্তূপ করে রাখা হয়েছে অজস্র গিফট বক্স। আসান ফ্রেশ হয়েই বাবার ঘরে গিয়েছে কোনো এক কাজে। রিমি একা বসে বোর হচ্ছিল। কৌতূহলবশত ও ভাবল গিফটগুলো খুলেই দেখা যাক। রিমি একটা একটা করে বক্সগুলো খুলে দেখছিল। যদিও ওই উপহার দেখার ফাঁকেও রিমির মনে আরশানের জন্য ওই সারপ্রাইজটা কী ছিল সেটা জানার আগ্রহ বেশি। একথা মনে হতেই রিমি নিজেই নিজেকে ধমকে বলল, লোকটা দুটো মিষ্টি করে কথা বলে দিলেই সব ভুলে যায় কিভাবে আমি। লোকটা আমাকে নিজের হাতের মুঠোয় নেওয়ার চেষ্টায় এসব করছে। যত যা করুক আমি ওনার কথায় পড়ব না। এসব ভাবতে ভাবতে রিমি যখন উপহার সামগ্রী দেখতে ব্যস্ত, তখনই দরজায় আসানের পায়ের শব্দ পাওয়া গেল। আসান ঘরে ঢুকে দেখল মেঝেতে গিফটের পাহাড়ের মাঝে ওর ছোট্ট বউটা বসে আছে। আসানের ঠোঁটের কোণে এক সিলতে প্রশ্রয় হাসি ফুটে উঠল ও গলার টাইটা আলগা করে রিমির একদম গা ঘেঁষে মেঝেতে বেশ আয়েশ করে বসে পড়ল। একা একাই সব দখল করেছ, অর্ধেক কিন্তু আমার প্রাপ্য। রিমি একটু নড়ে চড়ে বসে বলল, আপনার যা যা পছন্দ নিয়ে নেবেন, আমি তো আর সব নিয়ে কোথাও চলে যাচ্ছি না। আসান একটা সুন্দর পারফিউমের বক্স দেখলো। সেখান থেকে পারফিউমের বোতলটা নিয়ে নাকের কাছে ধরে দেখলো, তারপর রিমির দিকে এক পলক তাকিয়ে বলল, কোথায় যাওয়ার কথা বলেও মাথায় এনো না। এখন থেকে এই ঘর, এই বিছানা আর এই যে তোমার সামনে বসে থাকা আমি, এসবই তোমার পার্মানেন্ট অ্যাড্রেস। রিমি ওর কথার উত্তর দিল না, কারণ ও কোথাও যেতে চাইলে বাকি আসান যেতে দেবে। তো দেখতে দেখতে রিমি একটা দামি হাতঘড়ির বক্স খুলে সেদিকে তাকিয়ে দেখে প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করলো। এটা দেখুন, এই ঘড়িটা সুন্দর। আসান ঘড়িটার দিকে না তাকিয়ে অত্যন্ত ধীরালয় রিমির সেই বান্ডেজ করা হাতটা নিজের হাতের উপর রাখলো। ওর স্পর্শে এক অদ্ভুত উষ্ণতা আছে যা রিমির পুরো শরীরে এক ধরনের শিহরণ বয়ে দিল। আসান ওর ব্যান্ডেজ করা আঙ্গুলগুলোর উপর খুব সাবধানে বৃদ্ধ আঙ্গুলে বুলিয়ে দিতে দিতে
নিচু স্বরে জিজ্ঞেস করলো, এখনও ব্যথা করছে? জ্বালাপোড়া আছে কেন? আরশানের এই যত্নটুকু রিমির বুকের ভিতর কোথাও একটা চিনচিনে ব্যথার সৃষ্টি করলো। ছোটবেলা থেকে আগলে রাখার মতো কেউ ছিল না বলে ও নিজেকে বড্ড শক্ত করে গড়ে তুলেছিল। কারো উপর নির্ভর করা ওর হাতে নেই, অথচ এই মানুষটা যাকে ও এক প্রকার নিজের শত্রু বা জবরদস্তিকারী বলে মেনে নিয়েছে, সে এখন ওর ছোট্ট একটু চোট নিয়ে এতটা বিচলিত। রিমির মনে হলো ওর মনের শক্ত দেওয়ালটা যেন একটু একটু করে নড়বড়ে হয়ে উঠছে। ও ঘোরের মধ্যে আসানের দিকে তাকিয়ে রইল। রিমিকে ওভাবে নিজের দিকে নিষ্পলক তাকিয়ে থাকতে দেখে আসানের ঠোঁটের কোণে এক চিলতে বিজয়ের হাসি ফুটে উঠল। ও এক ব্রু উঁচিয়ে একটু ঝুঁকল। অ্যাম আই লুকিং ভেরি হ্যান্ডসাম রিমি, যে আমার দিক থেকে চোখ সরাতে পারছো না? চট করে রিমির ঘোর কাটল লজ্জায় আর অস্বস্তিতে। দ্রুত নিজের চোখ নামিয়ে নিল। লোকটাকে যে একটা কড়া জবাব দিবে সেই সুযোগও নেই, কারণ আসান সত্যিই হ্যান্ডসাম। ওকে কুৎসিত বলার মতো হিম্মত কেউই করবে না। রিমি যখন নিজের লজ্জা ঢাকার জন্য কোনো একটা বক্স নিয়ে টানাটানি করছে, তখনই আসান ওর কানের খুব কাছে মুখ নিয়ে এলো। ওর তপ্ত নিঃশ্বাস রিমির ঘাড়ে এসে লাগতেই রিমি আড়ষ্ট হয়ে গেল। আরশান ফিসফিস করে বলল, আই ওয়াজ প্ল্যানিং ফর এ বিউটিফুল নাইট টুগেদার। কথাটা শোনা মাত্র রিমির হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ও আতঙ্কিত চোখে আরশানের দিকে বড় বড় করে তাকাতে আরশান শব্দ করে হেসে হাত বাড়িয়ে রিমির গালটা আলতো করে টেনে দিয়ে বলল, তোমার হাত ঠিক হোক আগে, এত ভয় পাওয়ার কিছু নেই। আফটার অল আই অ্যাম এ পেশেন্ট পারসন, সো আই অ্যাম ওয়েট। আরশানের এই অপেক্ষা করার আশ্বাসটুকু রিমির মনে যেমন স্বস্তি দিল, তেমনি এক অদ্ভুত অস্বস্তিও জাগিয়ে রাখল। বিকেলের পরন্ত রোদ আরশানের অফিসের জানালা দিয়ে এসে ওর টেবিলের উপর পড়েছে। আরশান খুব মনোযোগ দিয়ে কিছু ফাইল দেখছিল। ঠিক তখনই ইয়াসির ঘরে ঢুকলো। ইয়াসিরের হাতে একটা চামড়ার ফোল্ডার। ওটা টেবিলের উপর রেখে ইয়াসির বিনীতভাবে বলল, স্যার, সব কাজ শেষ। জমির দলিল এখন আপনার হাতে। মিউটেশন থেকে শুরু করে যা যা প্রসেস ছিল সব কমপ্লিট। আরশান ফোল্ডারটা খুলে খুঁটিয়ে খুঁটিয়ে কাগজের উপর চোখ বোলালো। দলিলের উপর রিমির নামটা জ্বলজ্বল করছে। শহরের অদূরে এক শান্ত ও মনোরম পরিবেশে এই বিশাল জমিটা এখন রিমির নিজস্ব সম্পত্তি। আরশান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে হেলান দিয়ে বসল। ইয়াসির ব্যাপারটা জানতো যে আরশান এই জমিটা রিমিকে সারপ্রাইজ হিসাবে দিবে। ও একটু ইতস্ত করে বলল, স্যার, একটা কথা বলবো। ম্যাডামকে শুধু ফাঁকা জমি না দিয়ে এখানে যদি একটা ডুপ্লেক্স বা সুন্দর কোনো কটেজ বানিয়ে গিফট করতেন তবে বোধহয় বেশি ভালো হতো। আরশান ফাইলের উপর হাত রেখে শান্ত গলায় বলল, না ইয়াসির, আমি চাই ওর নিজের ইচ্ছা মতো এই জমি ব্যবহার করুক। হার্ড ডিসিশন রিগার্ডিং দিস ল্যান্ড উইল বি দ্য ফাইনাল ডিসিশন। আরশান আসলে চাই রিমি যেন এই জীবনে কখনো কোনো কিছুর অভাববোধ না করে। ও একটু একটু করে রিমির চারপাশে এক নিরাপত্তার দেওয়াল তুলে দিতে চায়, যেখানে দুনিয়ার কোনো ঝড় রিমিকে স্পর্শ করতে পারবে না। ওদিকে ভার্সিটিতে গিয়ে রিমির মনটা হঠাৎই ফুরফুরে হয়ে উঠল। ডিপার্টমেন্ট থেকে অ্যানুয়াল পিকনিকের ঘোষণা এসেছে। ক্লাসের প্রায় সবাই যাচ্ছে। ইনায়াতও সেই সকাল থেকেই লাফালাফি শুরু করেছে। রিমিরও খুব ইচ্ছে করছিল সবার সাথে একটু বাইরে থেকে ঘুরে আসতে, কিন্তু মনের কোনো একটা ভয় আরশান কি রাজি হবে। লোকটা তো রিমির উপর এক অদৃশ্য ছায়ের মতো নজর রাখে। তবুও ঠিক করলো একবার শেষ চেষ্টা করে দেখবে। রাতে আরশান যখন ওর স্টাডি রুমে বসে ল্যাপটপে কাজ করছিল, তখন রিমি দরজার কাছে এসে দাঁড়ালো। আরশান মাথা তুলে রিমিকে দেখে বেশ অবাক হলো। রিমি ভুলেও এই ঘরটার দিকে পা বাড়ায় না। আরশান চশমাটা খুলে টেবিলের উপর রেখে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো, কি ব্যাপার রিমি, আজ সূর্য কোন দিক দিয়ে ডুবলো যে তুমি আমার স্টাডি রুমে? রিমি একটু ইতস্ত করে ঘরে ঢুকলো। ওর দুই হাত পিছনে জড়ো করা, যেন খুব দ্বিধায় আছে। আসলে একটা কথা বলতে এসেছিলাম। আমাদের ডিপার্টমেন্ট থেকে পিকনিকে যাচ্ছে সবাই। আরশান কথা শেষ করতে না দিয়ে নির্লিপ্ত গলায় বলল, না। রিমির মুখটা মুহূর্তেই কালো হয়ে গেল। কেন না?
ক্লাসের সবাই যাচ্ছে, এমনকি ইনাও যাবে, আমি কেন যেতে পারবো না? আসান গম্ভীর হয়ে বলল, তোমার কোথাও ঘুরতে যেতে ইচ্ছে হলে আমাকে বলো, আমি তোমাকে নিয়ে যাব। ওই রকম শয়ে শয়ে মানুষের সাথে ঝাঁক বেঁধে কোথাও গিয়ে কি এমন মজা পাবে তুমি? আমি সবার সাথে সময় কাটাতে চাই আসান। এটা তো শুধু ঘোরাঘুরি নয়, এটা সুন্দর মেমোরিও তৈরি হবে। আসান আবার ল্যাপটপের দিকে মন দিয়ে চোখ রেখে উত্তর দিল, দরকার নেই এমন মেমোরির। বাইরে যাওয়া মানেই হাজারটা রিস্ক, আমি তোমাকে অনুমতি দিতে পারছি না। রিমি এবার একটু তেজ দেখিয়ে বলল, আসান প্লিজ, সব সময় আমি আপনার প্রতিটি হুকুম মেনে চলছি, আপনার মর্জি মতো জীবন কাটাচ্ছি, তার বদলে কি একদিনের জন্য নিজের বন্ধুদের সাথে কোথাও যাওয়ার অনুমতি আমি পেতে পারি না? আপনি কি আমাকে এই ঘরের ভিতর বন্দি করে রাখতেই বিয়ে করেছেন? রিমির কথায় আসানের মেজাজ চড়ে গেল। ও চেয়ার ছেড়ে উঠে রিমির খুব কাছে এসে দাঁড়ালো। ওর দীর্ঘদেহী অবয়ব রিমির উপর ভীতি সৃষ্টি করলো। বন্দি মানে কি? আমি তোমার সুরক্ষার কথা ভেবেই কথাটা বলছি। অনেকক্ষণ নানাভাবে বোঝানোর পরেও আসান যখন ওর কথা পাত্তাই দিল না, তখন রিমির চোখে পানি চলে এলো। ও দাঁতে দাঁত চেপে বলল, সুরক্ষার দম বন্ধ হয়ে আসার মধ্যে খুব সামান্য পার্থক্য আছে আসান। আপনি যদি আমাকে বিশ্বাস না করেন তবে এই সম্পর্কের কোনো মানে হয় না। পরবর্তী 10 মিনিট দুজনের মধ্যে বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হলো। আসান কিছুতেই বুঝতে চাইছিল না, আর রিমি নাছোড়বান্দার মতো নিজের অবস্থানে অনড় ছিল। এক পর্যায়ে রিমি কান্না ভেজা করুণ মুখটা দেখে আসানের পাথরের মতো মনটা একটু গলল। ও জানে রিমিকে বেশি চাপ দিলে ও যদি হিতে বিপরীত কিছু করে। আসান একটা দীর্ঘশ্বাস ফেলে কপালে হাত ঘেঁষে বলল, ওকে ফাইন, যাও তুমি, কিন্তু শর্ত একটাই, সবসময় ইনার সঙ্গে থাকবে, একটা কোথাও যাবে না। আর যদি 1 ঘন্টা পর পর আমাকে আপডেট দেবে। আমি যদি একবারও তোমার ফোন বন্ধ পাই তবে আমি নিজে গিয়ে তোমাকে ওখান থেকে তুলে নিয়ে আসবো, বুঝলে? রিমি খুশিতে আত্মহারা হয়ে আসানের দিকে তাকালো। এই খিটখিটে লোকটার কাছ থেকে অনুমতি পাওয়া যে কতটা যুদ্ধের কাজ তা ও ভালো করেই জানে। ও মৃদু হেসে বলল, থ্যাংক ইউ, আমি নিজের খেয়াল রাখতে পারি, তাই আপনাকে চিন্তা করতে হবে না। রিমি তো খুশি মনে ওখান থেকে চলে এলো। ও যাওয়ার পর আসান জানালার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমার চোখের আড়াল হতে পারলেই তুমি শান্তি পাও রিমি, কিন্তু তোমাকে একটু চোখের আড়াল করলেই যে আমার শান্তি অশান্তিতে পরিণত হয়, তুমি সেটা বুঝবে কবে? দেখতে দেখতে পিকনিকের আগের দিন চলে এলো। সেই সন্ধ্যা থেকে রিমি বেশ ব্যস্ত। এর মধ্যে ইনার ঘরের কয়েকবার যাওয়া আসা হয়ে গেছে। দুই বান্ধবী মিলে ঠিক করেছে ম্যাচিং জিনিস নেবে। ড্রয়ার থেকে পোশাক বের করা, টুকটাক প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখা, ওর প্রতিটি কাজ আর চলার এক ধরনের চপলতা ফুটে উঠেছে সারা ঘর জুড়ে। রিমির এই আনন্দময় ছোটাছুটি আসানের চোখ এড়ালো না। আসান চেয়ারে বসে একটা ম্যাগাজিনের চোখ বোলাচ্ছিল, কিন্তু ওর মন পড়েছিল রিমির দিকে। আসান আর থাকতে না পেরে ম্যাগাজিনটা টেবিলের উপর ছুঁড়ে দিয়ে রুক্ষ স্বরে বলল, হোয়াই আর ইউ সো ড্যামিন এক্সাইটেড? রিমি থমকে দাঁড়ালো। ব্যাগের চেইন লাগাতে লাগাতে ও অবাক হয়ে আসানের দিকে তাকালো। আসানের চোখে মুখে একরাশ বিরক্তি আর তাচ্ছিল্য। রিমি একটু হেসে জিজ্ঞেস করলো, আপনি কোনোদিন বন্ধুদের নিয়ে পিকনিকে যাননি আসান? দল বেঁধে গান গাওয়া, একসাথে খাওয়া দাওয়া করা, এসবের মধ্যে যে কী আনন্দ তা কি আপনি জানেন না? আসান ব্রুকুসকে ডোন্ট কেয়ার ভাব নিয়ে সোফায় হেলান দিয়ে বসলো। ওর দুহাত বুকের উপর ভাঁজ করা, অত্যন্ত নির্লিপ্ত গলায় ও বলল, আমার ইচ্ছে হলে আমি একাই অ্যাডভেঞ্চারে চলে যেতাম, দুর্গম পাহাড় কিংবা অন্য কোথাও। সেখানে আমি একাই যথেষ্ট। আই ডোন্ট নিড ফ্রেন্ডস অর এ ক্রাউড টু এনজয় মাই সেলফ। রিমির হাসিটা এবার একটু স্লান হয়ে গেল। ও একটা দীর্ঘশ্বাস ফেলে আসানের দিকে করুণার দৃষ্টিতে তাকালো। নিজের ব্যাগটা গুছিয়ে খাটের একপাশে রাখতে রাখতে ওর নিচু স্বরে বলল, তাহলে আপনাকে বলে কোনো লাভ নেই আসান, একা থাকার মধ্যে হয়তো শান্তি আছে, কিন্তু সবাই মিলে ভাগ করে নেওয়া আনন্দের যে অন্যরকম একটা আমেজ থাকে সেটা বোঝার মতো মন বোধ হয় আপনার নেই। আপনি বুঝবেন না পিকনিকের ওই হই হুল্লোড় আর ফেরার পথে সেই ক্লান্তিমাখা সুরের অনুভূতিটা আসলে কি।
রিমির এই আপনি বুঝবেন না কথাটি আসানের অহংকারে গিয়ে বিঁধল ও রিমিকে নিজের আওতার মধ্যে রাখতে চায়, নিজের মধ্যে করে চালাতে চায়। অথচ এই মেয়েটি খুব সহজেই আসানের গণ্ডি পেরিয়ে বাইরে আনন্দ খুঁজে নিচ্ছে। আসানের ইচ্ছে করছিল এখনই অনুমতিটা বাতিল করে দিতে, কিন্তু রিমির চোখের মায়া ওকে আটকে দিল। আসান নীরবে ওকে দেখছিল। ওর মনে হচ্ছিল রিমি যেন এই ঘর থেকে কিছু সময় মুক্তি পাওয়ার জন্য ছটফট করছে। আসানের মনটা এবার একটু খারাপ হলো। ও বুঝতে পারলো রিমিকে ও যতই আগলে রাখুক না কেন, রিমির মনের চাবিকাঠি এখনও ওর হাতে আসেনি। চলবে গল্প মন হারালো বেঘরে, গল্পের সপ্তমাংশ লেখনীতে মেহেরিন।